আগে ডকুমেন্ট পাঠান যায় আর একটু টাকা পাঠানোর স্ক্রিনশট আমরা পেয়ে আমাদের অনেকই পাঠাতে হবে ভাই। অনেকই পাঠাতে আচ্ছা, কিন্তু এই জিনিসটা রেখেছে কিন্তু এটা তো ঠিক আছে না, এটা আমরা বুঝতে এটা আগে এর আগে দিচ্ছি না, এটা ঠিক আছে আমি হচ্ছে এটা ঠিক আছে 100% কনফার্ম অ্যাড করুন। আমি এই বলুন আমি বড় আমি সুবর্ণা বর্ণা, ওনার লাক ভালো। ওনার কমেন্টটাই আমার সামনে প্রথম বর্ষ। উনি বলছে আপনার ক্লাস করে এখন ম্যাথ ভালো লাগে। যাক, আলহামদুলিল্লাহ। ম্যাথ তো ভালো লাগতে হবে। জব পাওয়ার মেইনই তো ম্যাথ পারা, নাকি? ম্যাথ না পারলে কি জব পাবেন বলেন? জব পাওয়ার মেইন মানে টার্ম কাট যেটাকে বলা হয়, এটা হচ্ছে ম্যাথ পারা। ম্যাথ না পারলে জব হবে না, এটা শিওর থাকেন। অন্যান্য সাবজেক্ট যত ভালোই পারেন। আর ম্যাথটাই হচ্ছে মেইন জিনিস। আবারও বলতেছি যে ম্যাথের উপরে কোনো কিছু নাই জব পাইতে হলে। এটা তো প্রয়োজন কতটি আইডিয়া দিছে মানে ওর কথা হচ্ছে তার শেয়ার তার হচ্ছে হান্নান আবার দিছে গ্রামের সেলার দিয়ে আমার করে দেন অনেক কিছু না আগে এড করে না, পরে। যাই হোক, ম্যাথ তো পারতে হবে। আর ম্যাথ কিন্তু আসলে সহজ। আপনারা যারা ম্যাথ ভয় পাইতেন আগে, আমার মনে হয় না যে এখন আর ভয় পাবেন যারা এই কোর্সটাতে ভর্তি আছেন। কারণ এত সহজ করে ম্যাথ বোঝানোর পর যদি না পারেন, তাহলে ব্যর্থতা কিন্তু আপনাদের। ওই ব্যর্থতা আমি নিতে রাজি না। আচ্ছা, যাই হোক, সবাই কয় মিনিট দেব? 6:21 বাজে গেছে। আসলে লেট করতে লাভ নাই। আমাদের 6:15 থেকে 20 আমরা ক্লাস শুরু করবো, এটা আগেই আমাদের বলে দেওয়া আছে। তো তারপরেও আপনারা যদি অ্যাড না হন, তাহলে এটা তো কি বলবো বলেন। আপনাকে করতে হবে জব ম্যাথ বইটা A to Z শেষ করে ফেলেন। তারপরেও যদি না পারেন তখন আমাকে বলবেন যে ভাইয়া ম্যাথ পারি না, জব ম্যাথ বইটা ভালো করে করছি, আপনার ক্লাসগুলো করছি, প্র্যাকটিস করছি, ম্যাথ পারি না। তখন আমার কাছে আসবেন যে ভাইয়া ম্যাথ পারি না। একশো 93 পেজের 77 নম্বর একজনে বলছেন, এখানে বলছে শুভ্রর বর্তমান বয়স অব্রর বয়সের দ্বিগুণ। তো আমাদের চেয়েছে কার? শুভ্রর বয়স চাইছে। শুভ্রর বর্তমান বয়স অব্রর। তো দেখেন, অব্রর বয়স যদি 6 বছর হয়, শুভ্রর বয়স 12 বছর হবে। ওইটা অ্যান্সার হবে 12 বছর। অ্যান্সার হবে 12 বছর। প্রথম অঙ্কটায় যদি চলে আসে, আজকে কিন্তু এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। লাভ ক্ষতি, হ্যাঁ লাভ ক্ষতি না, এই শতকরা অধ্যায়টা আজকে আমরা শেষ করার চেষ্টা করব।
প্রথমেই যে ম্যাথটা আছে একটু খেয়াল করবেন, একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে, তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7,500 ভোট বেশি পেয়েছে। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল, মানে টোটাল ভোটার কতজন ছিল, এটা সবসময় হয় 100%, মোট জিনিসটা হয় 100%। এখন দেখেন যে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট বেশি পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে। দেখেন যে জয়ী হয়েছে, জয়ী যে ব্যক্তি, সে কিন্তু পেয়েছে উপস্থিত ভোটারদের 60%। 60% মানে কত দেখেন তো, 60% সে পেয়েছে, 60% ভোট সে পেয়েছে। টোটাল তো 100% হয়, যে কোনো জিনিস টোটাল হয় 100%। তাহার মানে পরাজিত যে প্রার্থী সে কিন্তু পেয়েছে কি, 100 থেকে 60 বার দেন 40%। এখন দেখেন যে জয়ী প্রার্থী পেল 60%, পরাজিত প্রার্থীটা আমরা কিভাবে বের করে নিলাম, 40%। 100 থেকে 100% থেকে 60% বাদে দেন, থাকে 40%। এখন দেখেন তো জয়ী প্রার্থী কত ভোট বেশি পেয়েছে, এই 60% থেকে এই 40% বাদ দিলে বেশি পেয়েছে কত পার্সেন্ট, দেখেন তো ভোট বেশি পেয়েছে 20%। যে জয়ী হয়েছে সে পরাজিত প্রার্থী থেকে 20% ভোট বেশি পেয়েছে। এখন দেখেন যে এই আমাদের হিসাবে 20% বেশি পেয়েছে, কিন্তু ম্যাথের ভাষায় কত ভোট, 7,500 ভোট বেশি পেয়েছে। পার্সেন্টেজের হিসাবে 20%, বা ম্যাথের ভাষায় বলা হচ্ছে 7,500 ভোট বেশি পেয়েছে। তার মানে দুইটা পরস্পর কিন্তু সমান, 20% বেশি পেয়েছে, আর 20% বেশি পাওয়ার ফলে তার ভোটের পরিমাণ কত বেশি পেয়েছে, 7,500। দুইটাই কিন্তু বেশি, একটা পার্সেন্টেজ হিসেবে, একটা নর্মাল হিসাবে। তাহলে এইখান থেকে দেখেন 1% সমান কত, এই 7,500 নিচে হচ্ছে 20। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে টোটাল উপস্থিত ভোটার, এটা থাকে 100%, যেহেতু মোট ভোটার চেয়েছে 100% সমান কত। এই যে 7,500 ইন্টু 100, নিচে হচ্ছে 20। কাটাকাটি করে দেন, কোনটা দিয়ে কাটবো, এটা দিয়ে কাটি, 0 কাটা, আর 2 দিয়ে এটা কাটলে হবে 50। ওই একই জিনিস। এখন কতটুকু হয় এটা আপনি জাস্ট, দুইটা শূন্য তো হবেই, দুইটা শূন্য, এরপর আছে 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 7 35, আর 37,500 ছিল টোটাল ভোটার ওই কেন্দ্রে। বাই কাল আমাদের ছুটি চাই, পূজা, অভিজিৎ ভট্টাচার্য বলছেন দাওয়াত না দিয়ে বলতেছেন ছুটি চাই, এটা কিছু হইল? তো পূজার দাওয়াত দিতে হবে না আমাদের? ইয়ামিন হাসান ডিয়ার বলছেন ক্লাসের টাইমটা, ভাই 20 পর্যন্ত তো নামাজ পড়া হয়ে যায়, 20 পর্যন্ত, 6টার আগে আজান দেয়, তার মানে 20 পর্যন্ত নামাজ পড়া হয়ে যায়। সালাউদ্দিন বলছেন বাংলাদেশ ডাক বিভাগের পোস্টম্যান, রানার, অফিস সহায়ক পরীক্ষাতে জব ম্যাথ বই থেকে 15টাই কমন ছিল। জব ম্যাথ বইটা আসলে অনেক ভালো হয়, আমরা আগেই বলছি যে জব ম্যাথ বইয়ের বাইরে করতে হবে না। অভিরায় বলছেন স্যার সরস্বতী পূজার নিমন্ত্রণ হলো, এখন দিলে হবে? যদি মনে করাই দিই দাওয়াতের কথা তাহলে তো হবে না। একই অঙ্ক দেখেন, আগেরটা যারা বুঝেন নাই এটা একটু খেয়াল করবেন। একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামান আর একটা নোমান প্রতিদ্বন্দ্বিতা করলো। জামান নির্বাচনে প্রদত্ত ভোটের 40%, জামান কত পাইতেছে, আমরা যেটা বুঝাইলাম জামান পাইতেছে 40%। ঠিক আছে, তাহলে দেখেন এনতে বুঝলাম নোমান কত পাইতেছে, 100 থেকে 40% বাদ দিন, নোমান কিন্তু পাইতেছে 60%, এটা না? তো নোমান জামানের চেয়ে এত ভোট বেশি পেয়েছে, পার্সেন্টেজ হিসেবে কত বেশি পাইছে দেখেন তো, একজন আরেকজনের চেয়ে 20% ভোট বেশি পাইছে, কিন্তু সংখ্যার হিসেবে কত, এই 20% বেশি পাইছে, কিন্তু সংখ্যার হিসেবে পাইতেছে 298, এত ভোট বেশি পাইতেছে। তো ওই নির্বাচনে কতজন ভোট দিয়েছিল, তার মানে 100% আগের 1% সমান কত, এই 298/20, অতএব 100% সমান কত, এটাই চেয়েছে। দেখেন একই নিয়মের অঙ্ক দুইটাই করিয়ে ফেললাম, 20 কাটাকাটি করে যা আসে এটাই কিন্তু অ্যান্সার। ক্লাস কালকে না নিলেই ভালো হয়। কালকে কি, কালকে কি বার, কালকে কি বার, একই না অঙ্ক? দেখেন বুঝছেন কিনা, যে মনে হয় যে অনেক বড় অঙ্ক, আসলে কিন্তু অঙ্ক একদম সহজ। ও বুধবার তো জিকে ক্লাস, ক্লাস না নেওয়ার কি আছে, কালকে 3টা থেকে জিকে ক্লাস, ও না বেসিক ম্যাথের ক্লাস, সরি বেসিক ম্যাথের ক্লাস কালকে নিতেও পারি নাও নিতে পারি, এখন আমরা বলতে এটা কিন্তু একই,
হ্যাঁ, একটি বুথ কেন্দ্রে উপস্থিত পুরো 50% একই অঙ্ক হু হু করলাম না। হ্যাঁ, এটা একটা মজার অঙ্ক দেখেন। এখানে কি বলছে, একটি ব্যাংকের একটি ব্রাঞ্চের 60% কর্মচারী পুরুষ, 60% মানে 100 জনের মধ্যে 60% পুরুষ। যদি কর্মচারীদের মধ্যে 70% পুরুষ, একটি ব্যাংকের একটি ব্রাঞ্চের 60% কর্মচারী পুরুষ, আবার যদি কর্মচারীদের মধ্যে 70% পুরুষ এবং 90% মহিলা বনভোজনে অংশগ্রহণ করে, তবে ব্রাঞ্চের কর্মচারীদের কত শতাংশ বনভোজনে গিয়েছিল। একটা জিনিস খেয়াল করেন তো, একটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চে এই যে পিতে বোঝালাম পুরুষ, হ্যাঁ, পুরুষ হইতেছে 60%। খেয়াল করে দেখবেন 60% যদি পুরুষ হয় তাহলে ফিমেল মানে মহিলা কতজন হবে? তাহলে টোটাল তো 100% হয়। তাহলে এই 100 থেকে 60 বাদ দিলে 40% হইতেছে ওইটাতে মহিলা। একটা ব্রাঞ্চে 60% পুরুষ আর 40% মহিলা। এখন বলতেছে পুরুষ কর্মচারী যারা আছে এদের মধ্যে থেকে 70% এবং মহিলাদের 90% বনভোজনে যায়। তার মানে পুরুষ ছিল 60%, এইখান থেকে কত পার্সেন্ট গেছে? পুরুষ 70% পুরুষ কিন্তু গিয়েছে। তার মানে এই 60 জন ছিল পুরুষ, 60 জন ছিল পুরুষ, 60 জন থেকে কয় পার্সেন্ট গেছে? 70 জন, 70%। তার মানে 70% মানে কত? 70/100। এরা কিন্তু বনভোজনে গিয়েছে, 0 0 এই 0। তার মানে পুরুষ গেছে 42 জন, আর মহিলাতে চলে আসেন, মহিলা ছিল 40 জন। 40 জন থেকে কত পার্সেন্ট গেছে? 90%। মহিলা কিন্তু 90/100 এতজন। 0 0 কাটা 0, 4 নং 36। আমাদের বলতে আছে যে তবে ব্রাঞ্চের কর্মচারী তো কত শতাংশ বনভোজনে গিয়েছিল। দেখেন তো কত হইতেছে, 42 জন গেছে আর গেছে 36 জন, টোটাল কিন্তু গেছে কত? 78। এই 78 জন কি কোথায় গিয়েছিল? বনভোজনে গিয়েছিল। কাল সুন্দরবন দিবস, মনে রেখে দেন। কালকে কি বার? কালকে তো বার, কয় তারিখ কালকে এটা তো জানি না। ঠিক আছে, এটা কিন্তু সহজ একটা অঙ্ক ছিল। পরবর্তীতে এই জন্য পোলাপান এত লাফালাফি করতেছেন। ক্লাস হবে বলছে একটি ক্লাবের 80% পুরুষ, পুরুষ সদস্যদের 50% পেশায় ডাক্তার, 30% পেশায় ইঞ্জিনিয়ার, বাকি 40 জন ব্যবসায়ী। ওই ক্লাবে মোট সদস্য সংখ্যা কত? একই অঙ্ক, আগেরটা আর এইটা একই কিন্তু অঙ্ক। 14 ফেব্রুয়ারি নিয়ে তো হাসাহাসির কি আছে রে ভাই? খেয়াল করে দেখেন যে একটা ক্লাবের 80% পুরুষ, মানে একটা ক্লাবের মোট কর্মচারী যদি হয়, দেখেন খেয়াল করবেন, এটা মোট কর্মচারী সাপোজ ধরেন 100, তাহলে পুরুষ হইতেছে পিতে বুঝলাম পুরুষ কতজন? এই 100 এর 80%। 80% বলতেই বোঝায় 100 জনের মধ্যে 80 জন, 80 জন হচ্ছে পুরুষ, হচ্ছে 80 জন। এখন বলতেছে পুরুষ সদস্যের মধ্যে 50% ডাক্তার, 30% ইঞ্জিনিয়ার এবং বাকি 40 জন ব্যবসায়ী। তাহলে খেয়াল করে দেখেন, পুরুষ তো 80%, 80% এর মধ্যে দেখেন 80 এর, তাহলে ডক্টর কয়জন? খেয়াল করে দেখেন এই 80 এর 50%, 50% মানে কত? 50/100, 0 0 কেটে দেন, 5 8 40, এই 40 জন হচ্ছে ডক্টর। ঠিক আছে, এরপরে 30% পেশায় ইঞ্জিনিয়ার। কার? তাহলে ইঞ্জিনিয়ার, ইতে বুঝলাম ইঞ্জিনিয়ার কত? এই 80 এর 30%, 30/100। তাহলে খেয়াল করে দেখেন 0 0 কাটা 0 0 কাটা 3 8 24, তাহলে ইঞ্জিনিয়ার। আর বাকি যারা আছে ওই 40 জন হচ্ছে ব্যবসায়ী, 40 জন হচ্ছে ব্যবসায়ী। ওই ক্লাবের মোট সদস্য সংখ্যা চেয়েছে, ক্লাবের মোট সদস্য সংখ্যা কত? টোটাল একটা জিনিস যদি চিন্তা করি আমরা, টোটাল মানে পুরুষদের মধ্যে কিন্তু আমরা শুধু পুরুষ নিয়ে কাজ করছি। পুরুষ ছিল কত পার্সেন্ট? 80%। 80% থেকে দেখেন এখানে 40% হচ্ছে ডাক্তার, আর 24%, 20 না 3 8 24, 24% হইতেছে ব্যবসায়ী। তাহলে ক্লাবে টোটাল কে কে ছিল? ক্লাবে তো ছিল 40 জন ব্যবসায়ী। তাহলে বাকি যারা আছে, আমরা যদি এই 80% থেকে এই যে পুরুষ সদস্য আর ইঞ্জিনিয়ার সদস্য বাদ দেই, বাকি যারা আছে তারা কিন্তু ব্যবসায়ী। দেখেন তো এখানে কত থাকে? এই 80%
মাইনাস 40-64%। তাহলে বাকি থাকে কত? এখানে 16% না? এই যে 16% এরা কিন্তু হইতেছে কে? ব্যবসায়ী। 16% কিন্তু হচ্ছে ব্যবসায়ী। এখানে আমাদের পার্সেন্টেজ হিসেবে পেলাম 16% হইতেছে ব্যবসায়ী, কিন্তু সংখ্যার হিসেবে পেতেছি 40 জন ব্যবসায়ী। দেখেন আমরা এগুলো কিন্তু পার্সেন্টেজ হিসেবে 16%, সংখ্যার হিসেবে 40, তাহলে 1% সমান কত? 40/16। তাহলে আমাদের টোটাল মোট সদস্য চাইছে 100% সমান কত? এই যে 40 × 100, নিচে হচ্ছে 16। এটাই হচ্ছে না? এখন আপনি কাটাকাটি করে যা আসবে অ্যান্সার, কত আসে কাটাকাটি করলে? আমাদের তো মনেই নাই যে কালকে কয় তারিখ। 250 জন আসছে। কি রে, নেট প্রবলেম নাকি? নেট তো প্রবলেম, কেটে গেল না। ব্যবসায়ীর সংখ্যা দেওয়া আছে, কিন্তু আমাদের পার্সেন্টেজ হিসেবে তো 16, পার্সেন্টেজ হিসেবে তো ব্যবসায়িক হইতেছে 16। ঠিক আছে, এরপরে বলা আছে যে 535 টাকায় একটি জামা বিক্রি করলে, ভাই সহজ করেই করছি, এটা একবার সহজ জিনিস। 535 টাকা একটি জামা বিক্রি করে শতকরা 7 ভাগ লাভ হয়। জামাটি কত টাকা বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে? তা আমাদের প্রথমে দেখেন 535 টাকায় যখন বিক্রি করছি শতকরা 7 ভাগ লাভ হইতেছে, জামাটি কত টাকায় বিক্রি করলে 20 ভাগ লাভ হবে? শতকরা 20%, মানে প্রথম হইতেছে 7% লাভ। আমাদের ক্রয় মূল্য বের করতে হবে না, লাভ বা ক্ষতি বের করতে হলে আমাদের ক্রয় মূল্য বের করতে হয়। এখন ক্রয় মূল্য বের করতে হলে ক্রয় মূল্য বের করার টেকনিকটা মনে আছে কিনা? উপরে হয় 100 ইন্টু বিক্রয় মূল্য কত? 535, নিচে হবে কত? এই যে 7 ভাগ লাভ হয়েছে, শতকরা কত? 7 ভাগ, 100 সাথে 7 যোগ করলে 107, এটা যাবো এখানে 5 বার। তার মানে জিনিসটা কিনে ক্রয় মূল্য ছিল এত টাকা, এখন আমাদের 20% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য এখন বের করেন বিক্রয় মূল্য। দেখেন 20% লাভে যদি আমরা বিক্রয় মূল্য বের করতে চাই, 20% লাভে বিক্রয় মূল্য বের করতে হলে 100টা নিচে থাকে, উপরে হয় কি? ক্রয় মূল্য ইন্টু 20% লাভ, মানে হচ্ছে 100 সাথে 20 যোগ করে, 0 0 কাটা, 0 0 কাটা, এই 0 5 12 60। এটা যদি 600 টাকায় বিক্রি হতো, এইরকম হইতেছে, তাই তো হয়। দেখেন তো ভুল আছে কিনা, কোনো জায়গায় অ্যান্সার মিলে না কেন? ও এটা ক্ষতি বলছে, সরি, ক্ষতি হলে নিচে 80 হবে। আমি তো যদি লাভ বলতো তাহলে 600 টাকা বিক্রি হতো, আর যেহেতু ক্ষতি বলছে একই সিস্টেম, কিন্তু একই। দেখেন যেহেতু ক্ষতি বলছে তাহলে উপরে হইতেছে আগের মতোই, নিচে ক্ষতি বললে কি হয়? ক্ষতি বললে ক্ষতি আর যাই বলুক, বিক্রয় মূল্য বের করতে হলে নিচে 100, উপর হবে কত? এই ক্রয় মূল্য ইন্টু, তাহলে 20 ভাগ ক্ষতি, মানে 20% ক্ষতি, 100 মাইনাস 20, তাহলে 80 হবে। এখানে কিন্তু 120 ছিল, 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে 400 টাকা। এ খেয়াল করতে হবে একটু, হ্যাঁ, এখানে লাভ বা ক্ষতি এটা চিন্তা করতে হবে। এগুলো যদি না পারেন তাহলে আপনার মতো অলস আর কেউ নাই, কারণ হাজার হাজার অঙ্ক করাইছি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করা। ওকে, থ্যাংক ইউ যারা ধরে দিচ্ছেন যে এখানে লাভ নাকি ক্ষতি হবে। পরবর্তীটা আমার করে দিতে হবে। দেখেন 100 ব্যবসায়ী একটি পণ্য 80 টাকায় ক্রয় করে 100 টাকা বিক্রি করলে ক্রয় মূল্যের উপর তার লাভের হার কত? লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, লাভ অল টাইম, লাভ বা ক্ষতি যাই বের করেন ক্রয় মূল্যের উপরে। এখন দেখেন যে এটা পারবেন কিনা। সহজ অঙ্ক চলে আসছে, অধ্যায় কিন্তু শেষের দিকে। হ্যাঁ, এখানে দেখেন এত টাকা দিয়ে কিনে এত টাকা বিক্রি করছে, লাভ হইতেছে 20 টাকা। তো লাভ বা ক্ষতি কার উপর হিসাব করতে হয়? ক্রয় মূল্যের উপরে। কি চেয়েছে? উপর লাভের হার কত? লাভের হার মানে 100 টাকায় কত লাভ, শতকরা লাভ। তাহলে 20 টাকা লাভ হইতেছে এত, কার উপরে? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত? 80। এই যে 4 20 80, 4 25। ওকে, এরপর এগুলো করতে হবে না মনে হয়। যে কি বলছে, একজন দোকানদার প্রতি হালি ডিম, প্রতি হালি মানে এক হালি কিনতে আছে 25 টাকা দরে ক্রয় করে, প্রতি 2 হালি 56 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ? এটা দুইটা সিস্টেমে করতে পারি। এক হালি আমি কিনছি কয় টাকা দিয়ে? 25 টাকা, তাহলে 2 হালি যদি 56 টাকায় বিক্রি করি, তাহলে এক হালি আমি বিক্রি করছি কত? 28 টাকা দিয়ে না? 28 দ্বিগুণে 56,
এক হালি, 2 হালির দাম 56 হলে 1 হালির দাম 28 টাকা। এখন দেখেন 1 হালি কিনছিলাম 25 টাকা দিয়ে, 1 হালি বিক্রি করলাম 28 টাকা। তার মানে 1 হালি বিক্রি করার আমি কয় টাকা লাভ করছি? 3 টাকা লাভ করছি না? এই 25 টাকা দিয়ে কিনছি, 28 টাকা বিক্রি করছি, আপনার লাভ হয়েছে কয় টাকা? 3 টাকা। তাহলে আমরা বলতে পারি না শতকরা লাভ কত? শতকরা মানে 100, লাভ হয়েছে কত? 3। কার উপরে হিসাব করতে হয়? ক্রয় মূল্যের উপরে। লাভ বা ক্ষতি কার উপরে? ক্রয় মূল্যটা নিচে দিয়ে দেন। এত সহজ করে আমার মনে হয় না যে বোঝানো যায়। 4 3 4 12। ঠিক আছে? অথবা আপনি এইভাবেও করতে পারতেন, যে এইভাবে না করে ওইখানে কি 2 হালির দাম 56 টাকা, তাহলে এখানে 1 হালি যদি সে কিনে 25 টাকা দিয়ে, 2 হালি হবে কত টাকা? দেখেন তো, 2 হালি কিন্তু হয়ে যাবে 50 টাকা। তার মানে 50 টাকা দিয়ে কিনে 56 টাকা বিক্রি করছে, 6 টাকা লাভ হয়েছে। এই আগের মতোই লাভ ইন্টু শতকরা, নিচে হবে ক্রয় মূল্য কত? 50। একই হবে, এই যে 50 দ্বিগুণে এই যে 12% লাভ। একই, কিন্তু সিস্টেম কিন্তু একই। আপনি যেটাই করেন এই সাইডে যতগুলা, ওই সাইডে ততগুলা মিলাইতে হবে জাস্ট। এটা আপনারা করতে পারেন মনে হয়। চিনির মূল্য 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 55 টাকা হলে মূল্য শতকরা কত ভাগ বৃদ্ধি পেল? করেন এটা। একই, মানে আপনি যেভাবেই করেন, আপনার যদি বেসিক ঠিক থাকে, অঙ্ক যেভাবে আসুক, পরীক্ষার হলে মিলিয়ে আসতে পারবেন। হ্যাঁ, লাভ ক্ষতি অধ্যায়ের গণিত এইখানে আসলো কেমন, এটা তো বুঝতেছি না। 10%, না? এটা পারবেন সবাই। তারপরেটাও সবাই পারবেন, এরপরেটাও সবাই পারবেন, তারপরেরটা আমি করে দেই। এক ব্যক্তি, এইটা মনে করানো হয়েছে, হ্যাঁ, এক ব্যক্তি তার আয়ের এত অংশ ব্যয় করেন। আয়ের কয় অংশ ব্যয় করতেছে? এত অংশ, মানে কাছে যেটা থাকবো এটা নিচেরটা, এটা আয়, আর দূরে যেটা থাকবো এটা হচ্ছে এটা। কাছে মানে সাথে যেটা থাকবো এটা নিচেরটা হয় এটা। আয় হইতেছে 4 টাকা, ব্যয় করতেছে 3 টাকা। তার সঞ্চয় আয়ের শতকরা কত? সঞ্চয়, সে সঞ্চয় করতেছে কয় টাকা? দেখেন তো, 4 টাকা আয়, 3 টাকা ব্যয়, সঞ্চয় হচ্ছে 1 টাকা। এখন দেখেন তো, সঞ্চয় আয়ের শতকরা কত? তাই বলছে না, সঞ্চয়টা চেয়েছে, সঞ্চয় হইতেছে 1 টাকা, চেয়েছে শতকরা কার? এই যে সঞ্চয় আয়ের। তাহলে আয়টা কত ছিল? 4। তার মানে এটা না, 4 25 25, এটা না? দেখেন, বাবা আমার আগে সব অ্যান্সার দিয়ে ফেলছে। সহজ অঙ্ক আসলে তো বলেন একটু যে ভাই এক কঠিন লাগে, একটু হার্ড হলি পাগল হয়ে যায় সবাই। এটা দেখেন, চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের এত টাকার চালের বর্তমান মূল্য এত টাকা হলে চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল? এটা করেন, এটা করেন। করে ফেলছে, এটা কে কে পারছেন দেখি? সবাই করে ফেলছেন। এগুলা সহজ অঙ্ক, দিকে সবাই পারে এগুলা, নিজেরা দেখতেও পারবেন, এমনিতেও পারবেন, এগুলা করার কিছু নাই। পরে চলে যাই আমরা, এই যে এগুলা কিন্তু একই নিয়ম। এই যে এটা করি যে এক ব্যবসায়ী তার আমদানিকৃত 240টি বাইকের মধ্যে 15% বাইকে ত্রুটি খুঁজে পেল। পরবর্তীতে আমদানিকৃত 160টি বাইকের মধ্যে 5% ত্রুটি খুঁজে পেল। দুবারে সে শতকরা কতগুলো ত্রুটিযুক্ত বাইক পেল? তাহলে আমাদের এই যে শতকরা ত্রুটিযুক্ত বাইক পেল, তার মানে ত্রুটিযুক্ত বাইক কতটা? প্রথমে 240টা আনছে, দেখেন এই 240টার কয় পার্সেন্ট? 15% পাইছে ত্রুটিযুক্ত। তো তাহলে কাটাকাটি করি, এই 0 0 কাটা, 12 দ্বিগুণে 24, 5 দ্বিগুণে 10, 3 5 15, 36টি প্রথমবারে। দ্বিতীয়বারে কয়টি আনছে? 160টি আনছে। 160টির কয় পার্সেন্ট? 5%। তাহলে 5/100। আগের মতোই 0 0 কাটেন, 8 দ্বিগুণে 0, 5 দ্বিগুণে 10, 5 5। দ্বিতীয় বার পাইছে 8টি। তাহলে টোটাল ত্রুটিযুক্ত বাইক কয়টা হইতেছে? দেখেন তো, টোটাল ত্রুটিযুক্ত বাইক 36 + 8 44টি। আর মোট বাইক কয়টা? প্রথমে আনছে 240, এরপর আনছে 160, টোটাল বাইক 0 0 400টি। টোটাল 400টি বাইক আনছে। আমাদের বলছে শতকরা কতগুলো ত্রুটিযুক্ত বাইক, তো শতকরা চেয়েছে, গুণ করেন 100। চেয়েছে কি? ত্রুটিযুক্ত বাইক, যে জিনিসটা চায় ওইটা উপরে, কার উপরে বের করতে হয়? দুবারে। এই দুবারে কতগুলো বাইক আনছিল? 400, টোটালটা হচ্ছে নিচে। এখন যদি কাটাকাটি করি, সুন্দর, 2টা 0 2টা 0 11, মানে 11% বাইকে তার ত্রুটি ছিল। সুন্দর না? সুন্দর না? এটা বলেন, এই অঙ্কটা সুন্দর না?
যাক, সুন্দর, হ্যাঁ অঙ্কটা সুন্দর। এরপর আসেন যে একটি অংশীদারি ব্যবসায়ের মোট মুনাফা থেকে 40%, 25%, 20%, ক 40%, 25%, গ 20% এবং ঘ হচ্ছে 10%, ও হচ্ছে 5% পায়। ক এর মুনাফা খ এর মুনাফার শতকরা কত অংশ? তার মানে এত কিছু বলছে আমাদের, কিন্তু অনেক কিছু বলছে এটার মধ্যে, কিন্তু আমাদের ক আর খ কে নিয়ে কাজ করতে বলছে, সবাইকে নিয়ে না। তো দেখেন পার্সেন্টেজ না, পার্সেন্টেজ কিন্তু 100-এ হিসাব করতে হয়। মনে করেন যে ক আর খ নিয়ে কাজ করবো, তার মানে কর কত 40%, খর কত বলতেছে 25, এটাই তো, ক 40, খ হচ্ছে 25, এই দুইটা নিয়ে কাজ করতে আমাদের টোটাল পার্সেন্টেজ এটা কত, ক 40% মানে কি 100-এর মধ্যে 40, আবার খ 25% মানে কত 100-এর মধ্যে 25। আমাদের অঙ্কে কি চেয়েছে ওইটা একটু খেয়াল করে দেখেন, তাহলে বুঝবেন ক এর শতকরা মুনাফা খ এর মুনাফার শতকরা কত অংশ। তার মানে ক এরটা চেয়েছে না, ক এর মুনাফা শতকরাইছে, শতকরা ক এর শতকরা মুনাফা খ এর মুনাফার কত অংশ। তার মানে ক এর মুনাফা কত 40, এটা উপর হবে, যেহেতু ক এরটা চেয়েছে, যেহেতু শতকরা চেয়েছে একটা 100 হবে। এখন খ কার সাপেক্ষে চেয়েছে, খ এর সাপেক্ষে চেয়েছে, খরটা কোথায় হবে নিচে, খরটা কোথায় হবে নিচে, এই 4 পজিশন 100, 4 4 16, 160। দেখে মনে হয়েছিল যে অঙ্কটা না জানি কি, দেখে মনে হয়েছিল অঙ্কটা অনেক কঠিন ব্যাপার সেবার, কিন্তু যখন আমরা এখানে তাকিয়ে দেখলাম যে ক এর মুনাফা খ এর মুনাফার শতকরা কত অংশ, দেখেন ক এর মুনাফাটা চেয়েছে, যে জিনিসটা চাই ওইটা উপরে, যেহেতু শতকরা এই জন্য 100 দ্বারা গুণ, কার সাপেক্ষে চেয়েছে, খ এর সাপেক্ষে চেয়েছে, খটা নিচে। একদম মনে হইতেছিল যে না জানি কি অঙ্কটা, হ্যাঁ। এরপরে দেখেন কোন রেডিও দোকানের মূল্য তালিকায় প্রত্যেক রেডিওর মূল্য 30% বাড়িয়ে লেখা হয়, তো নগদ মূল্যে বিক্রয় লিখিত মূল্য থেকে 10% কমে বিক্রি করা হয়, এতে শতকরা কত লাভ হয়। এই জিনিসটা বুঝলে বাস্তবে অনেক জিনিস বুঝতে পারবেন। মনে করেন দোকানদার কি করছে, 100 টাকা দিয়ে কিনে আনছে, 100 টাকা দিয়ে, এই যে এটা ক্রয় মূল্য, 100 টাকা দিয়ে একটা রেডিও কিনে আনছে, কিনে আনার পর সে কি করতেছে দেখেন, এটার সাথে এই 100 এর সাথে 30 টাকা বাড়িয়ে লিখতেছে, টোটাল লিখে রাখলো 130 টাকা, সে ডিসপ্লেতে দিয়ে রাখছে যে এটার মূল্য 130 টাকা। কিন্তু 130 টাকা লেখার পর সে আবার বলতেছে যে স্যার এটার মূল্য তো 130 টাকা, কিন্তু 10% ছাড় আছে, 130 টাকা যে লেখা এইটার উপরে 10% ছাড় আছে, 10% ছাড় চলতেছে। আপনি সুন্দরভাবে নিয়ে নিলেন যে 130 টাকা যেহেতু, তাহলে 130 টাকার 10% ছাড়, তাহলে আমি জিনিসটা কত টাকা দিয়ে কিনতে পারবো দেখেন তো, 130 এর এই যে 10% কমে কিনা যায়, 10% ছাড়, তার মানে 0 0, তার মানে আপনাকে 13 টাকা ছাড় দিতেছে। কত টাকা থেকে লেখা ছিল 130, 130 থেকে আপনাকে 13 টাকা ছাড় দিতেছে, তার মানে আপনি জিনিসটা কিনতেছেন 117 টাকা দিয়ে। আপনি কিন্তু 130 টাকা লিখে রাখছিল, এটাতে কিনেন নাই, আপনি কিনছেন 117 টাকা দিয়ে। এখন আমাদের বলতেছে এতে দোকানদারের শতকরা কি পরিমাণ লাভ হলো, একটু খেয়াল করে দেখেন, সে কিনছিল 100 টাকা দিয়ে, আলটিমেট ছাড় দেওয়ার পরে সে বিক্রি করলো 117 টাকা, তার মানে 100 টাকায় তার কিন্তু 17 টাকা লাভ হয়েছে, এটাই চেয়েছে। 100 টাকায় কত, এই অঙ্কগুলা পোলাইপান গুলিয়ে ফেলে পরীক্ষার হলে, এই অঙ্কগুলা পোলাইপান কিন্তু পরীক্ষার হলে গুলিয়ে ফেলে, একদম সহজ না? দেখেন তো এই অঙ্কটা বুঝছেন কিনা, এই অঙ্কটা বুঝছেন কিনা, কত সহজ। এই অঙ্কটা কত সহজ। নরিন জাহান বলছেন আবার, শামসুন নাহার বলছেন আবার, অভিরায় বলছেন আবার। আমি বুঝি না পোলাইপানের মনোযোগ কই থাকে, কালকে কি 14 ফেব্রুয়ারি দিকে মনোযোগ কি ওই দিকে নাকি? এখানে কি হয়েছে আমি এত সুন্দর করে বুঝাইলাম যে আপনি মানে আপনার কথাই চিন্তা করেন, একটা প্রোডাক্ট এখানে রেডিও চিন্তা করতে হবে না, 100 টাকা দিয়ে কিনে আনছেন, এখন আপনি কি করলেন চালাকি করে এটা আর মানে 100 টাকা থেকে আর 30 টাকা বাড়িয়ে এটা লিখে রাখলেন, 130 টাকা এটা লিখে রাখছেন, যে এই যে একটা প্রোডাক্ট 130 টাকা আমি লিখে রাখছি, কিন্তু আমি জিনিসটা কিনছি কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে কিনে আমি লিখে রাখছি 130 টাকা, যে গায়ের মূল্য যেটাকে বলা হয়, লিখিত মূল্য 130 টাকা। এখন 130 টাকা, এখন যখন কাস্টমার আসছে তখন আপনি বলতেছেন যে 130 টাকা থেকে 10% ছাড় আছে,
এই প্রোডাক্টের উপরে 10% ছাড়। তাহলে 130 টাকার প্রোডাক্ট যে কিনবে সে কত টাকা দিয়ে কিনবো? 130 টাকা থেকে আপনি ছাড় দিবেন 10%। 10% মানে কত? 10/100, শূন্য শূন্য কাটা, তার মানে 13 টাকা ছাড় দিলেন। কিন্তু লেখা ছিল কত? 130 টাকা, আপনি ছাড় দিয়ে দিলেন কত টাকা? 13 টাকা। তাহলে জিনিসটা বিক্রি হলো কত টাকা? 117 টাকা। জিনিসটা কিনছিলেন কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে কিনে 117 টাকা বিক্রি করলেন, তার মানে 17 টাকা লাভ হলো। দেখেন, ক্লিয়ার হয়েছে এখন? এত সহজ জিনিস যদি বলেন না বুঝি তাহলে কেমনটা লাগবে বলেন? এরপরে একটি পাঠ্য বই প্রকৃত মূল্যের শতকরা 90 ভাগ মূল্যে 72 টাকা বিক্রি করা হলো। বইটির প্রকৃত মূল্য, প্রারম্ভিক মূল্য, মোট মূল্য এগুলা 100% এর ভ্যালু বের করতে হবে। এখন বলতেছে প্রকৃত মূল্যের শতকরা 90 ভাগ মূল্যে, প্রকৃত যে মূল্য ওইটা 90 ভাগ মূল্যে। শতকরা 90 মানে কি? 90% বিক্রি হয়েছে। শতকরা 90% মূল্যে বিক্রি হয়েছে। 90% দেখেন, পার্সেন্টেজ হিসেবে 90, আর টাকার হিসেবে 72 টাকায়। পার্সেন্টেজ হিসাবে 90% বিক্রি করছে, টাকার হিসাবে বিক্রি করছে কত? 72 টাকায়। দুইটাই কিন্তু বিক্রিত মূল্য। 90% মূল্যে 72 টাকায়, মানে 90% ভ্যালুই 72। তাহলে 1% ভ্যালু কত? 72/90। শতকরা 100% ভ্যালু কত দেখেন তো? 100%, যেহেতু আমাদের প্রকৃত মূল্যটা বের করতে বলছে, এই যে 100, এই যে 90, এই শূন্য শূন্য কাটেন 8 নং, এই যে 80। তার মানে ওইটার প্রকৃত মূল্য ছিল কত টাকা? 80 টাকা। বুঝতে হবে অঙ্ক। হ্যাঁ, পরীক্ষার হলে যদি এই যে খালি এইখানে বুঝলে তো কোনো লাভ নাই ভাইয়া, আপনাকে প্র্যাকটিস করতে হবে। শুধু আমি করাই দিলাম, মনে হইতেছে সহজ, আবার অনেকেই বলেন একটু পরে কঠিন লাগে। তার কারণ কি? আপনি যদি ভিডিওটা যদি আরো 2 বার দেখেন, আমি তো টাকা চাবো না, তাই না? 2 বার, 3 বার, 5 বার দেখবেন। নাজমুন নাহার বিতি বলছেন যে 14 ফেব্রুয়ারি পালন করার বয়স আছে কিনা। যারা মিরপুর এরিয়াতে আছেন, তারা যদি স্টেডিয়ামের সামনে যে লাভ রুট আছে, হ্যাঁ, স্টেডিয়ামের সামনেই, স্টেডিয়ামের কয় নম্বর? 3 নম্বর গেটের সামনে আছে লাভ রুট। ওই লাভ রুটে যদি আসেন না বিকেল বেলা, তাহলে দেখবেন যে কি পরিমাণ মানে মানুষ 14 ফেব্রুয়ারি নিয়ে মাতামাতি করতেছে। মানে আগামীকাল বিকেলে, মানে হাঁটা যায় না ওই দিকটা, আমার বাসা তো আশেপাশেই, তো মাঝে মাঝে ওই দিকটা হাঁটি। হাঁটতে গেলে বোঝা যায় যে কি পরিমাণ, মানে ওইখানে আপনার বয়স কত হয়েছে, ওইখানে দেখা গেল 40, 45, 50 বছরের মানুষ এসেও বসে থাকে। গার্লফ্রেন্ড নিয়ে, কেউ নিজের বউ নিয়ে আসে, কেউ আরেকজনের বউ নিয়ে আসে। ওই একই না? এই অঙ্কটা দেখেন, একটি বইয়ের মূল্য মাসুম আক্তার বলছেন 14 ফেব্রুয়ারি কমেন্ট পড়লেন, আমার কমেন্টটা পড়লেন না। আপনার কমেন্ট যদি আমার সামনে তখন আসতো, যে এখন তো আমি ঠিকই পড়লাম, আপনার কমেন্ট, আগের কমেন্ট কি ছিল আমি তো জানি না, আমার সামনে যেটা আসে আমি ওইটাই পড়ি, ঠিক আছে? আপনার আগের কমেন্ট কি ছিল এটা আমি দেখি নাই, দেখলে তো আমি অবশ্যই পড়তাম, না পড়ার কি আছে? এক থেকে 100-র মধ্যে 5 সংখ্যাটি কতবার আছে? ওইটা আমরা করাবো, যে প্রশ্নটা করছেন ওইটা আমরা প্রথম অধ্যায়ে করবো। হ্যাঁ, পরের অঙ্কটা দেখেন, এখানে বলছে যে একটি বইয়ের মূল্য 25 টাকা, যা প্রকৃত মূল্যের 80%। দেখেন 25 টাকাটা হইতেছে কয় পার্সেন্ট? 80%। প্রকৃত মূল্যটা কত? প্রকৃত মূল্য থাকে 100%। একটু আগে আমি বুঝেছিলাম, প্রকৃত মূল্য বা পূর্ব মূল্য বা প্রারম্ভিক মূল্য থেকে 100%। এই 25 টাকা হচ্ছে 80% এর সমান। তাই বলতেছে না যে একটি বইয়ের মূল্য
25 টাকা, যা প্রকৃত মূল্যের 80%। তার মানে 80% সমান 25, 1% সমান কত? 25/80। তাহলে আমাদের প্রকৃত মূল্যটা বের করতে হবে। 100% সমান কত? খেয়াল করে দেখেন, 25 × 100, নিচে হচ্ছে 80। কাটাকাটি আমরা করতে পারি, তাই না? 0 0 কাটি, এখানে কত হচ্ছে? কত হচ্ছে যে 5 দুগুণে 10, আর এইখানে হচ্ছে 4 দুগুণে 8। এখন 5 25 সং 125, এটাকে ভাগ করেন 4 দ্বারা। 125কে 4 দ্বারা যদি ভাগ করি, 3 4 12, আসছে 5 যায় 1 বার। তাহলে এইখানে দেখেন 4 1, তো আবার আসতেছে কত? 1 যায় না, একটা শূন্য দিয়ে দেন, তাহলে হইতেছে 4 দ্বিগুণে 8, তার মানে 31.25। এইটা তার মানে জিনিসটার প্রকৃত মূল্য ছিল, দেখেন খেয়াল করে দেখেন, এইটা কেন অ্যান্সার হলো না? প্রশ্ন আসে না, অ্যান্সার কেন এটা হলো না? কি বলছি? প্রকৃত মূল্য এত টাকা, কিন্তু জিনিসটা বিক্রি করতেছে 25 টাকায়। বাকি যে 20% সরকারি ভর্তুকি দিতেছে। সরকার ভর্তুকি দেয় কয় পার্সেন্ট? 20%। তো এখন দেখেন জিনিসটা বিক্রি হইতেছে, জিনিসটার অ্যাকচুয়াল মূল্য হচ্ছে 31.25 টাকা, এটা বিক্রি হইতেছে 25 টাকায়। তাহলে সরকার আপনাকে ভর্তুকি দিতেছে কয় টাকা? দেখেন 5 2 আর এইখানে হচ্ছে 6, এত টাকা সরকার ভর্তুকি দিতেছে। এখন এই অঙ্কটা আপনি চাইলে এইভাবেও করতে পারতেন, এইভাবেও করতে পারতেন। জিনিসটা যদি মানে 80% মূল্যে বিক্রি হইতেছে কয় টাকায়? 25 টাকায়। 80% বিক্রি হইতেছে, টোটাল হয় 100%। তাহলে দেখেন 80%, টোটাল তো 100%, তাহলে সরকার ভর্তুকি দিতেছে কয় পার্সেন্ট? 20% ভর্তুকি দিতেছে না? এই যে 80% যদি এইটা হয়, 1% সমান কত? 25/80, অতএব 20% সমান কত? তাও কিন্তু 20% হলে 25 × 20, নিচে হচ্ছে 80। 0 0 কাটা, 4 দ্বিগুণে 8, আর এইখানে কত হয়? 4 দ্বিগুণে 8, আর কত হয় দেখেন তো, 4 5 20, 5 25 সং কত? 125/2, কিন্তু মনে হয় কোনো জায়গায় ভুল হয়েছে। এইভাবে মিলার কথা। 80% সমান 25, কাটাকাটিতে 55কে আলাদা করে গণনা করেন, তাহলে 20 হবে। 55 করি, কি বুঝেন নাই? এটা দেখি এইভাবে হয় কিনা, যে আমি দেখতেছি জিনিসটা হচ্ছে প্রকৃত মূল্যের 80%, তার মানে 80 হলে বিক্রি হইতেছে 25 টাকায়, সরকার ভর্তুকি দিতেছে 20%, কত? 0 0 কাটা হবে, এই দেখেন 4 দুগুণে 8, এই যে 25কে যদি 4 দ্বারা ভাগ করেন, তাহলে কিন্তু ওই যে কি আসবে? 6.25। সরাসরি ভর্তুকির পরিমাণটা আমরা বের করতে পারি সরাসরি। হ্যাঁ, কাটাকাটিতে একটু ভুল হয়েছিল। এই জিনিসটা আরেকবার যদি আমি একটু বুঝাই দিই আপনাকে, দেখেন একটা জিনিস আর 80% মূল্যে বিক্রি হইতেছে, এই 80% মূল্যে কত টাকায় বিক্রি হইতেছে? 25 টাকা। 80% যে মূল্য, এই মূল্যটা হচ্ছে 25 টাকা। তো আমাদের বলতেছে জিনিসটা তো, যে কোনো জিনিস সবসময় 100% অবস্থায় থাকে। তো এখান থেকে দেখেন 80% মূল্য, আর বাকি যে 20% বাদ থাকতেছে না, দেখেন জিনিসটার মূল্য তো 100%, বিক্রি হইতেছে 80%-এ, বাকি যে 20%, এই 20% সরকার ভর্তুকি দিতেছে। তো তাহলে 80% এর ভ্যালু যদি 25 হয়, 1% এর ভ্যালু কত? 25/80। তাহলে 20% এর ভ্যালু কত? এই যে 20% এর ভ্যালু কত? 25 × 20, নিচে হচ্ছে এই যে 80। এটাই হচ্ছে না, এই যে 0 4 দ্বিগুণে 8, এই যে 25কে যদি 4 দ্বারা ভাগ করেন, সরাসরি 6.25 আসবে। এটা কিন্তু সরাসরি ভর্তুকি এসে পড়ে। আর যদি 100% এর ভ্যালু বের করেন, তাহলে এটা থেকে মাইনাস করতে হবে। ঠিক আছে, যে কোনো একভাবে করলেই হবে। এই যে জাহিদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানদারকে 72 টাকায়, দোকানদারকে 72 টাকায় বিক্রয় হলো। দোকানদারকে 72 টাকায় বিক্রি হলো। জাহিদ 10% কমিশনে একটি বই ক্রয় করে, দোকানদারকে 72 টাকায় বিক্রি করলো দোকানদারের কাছে, আর কি এরকম একটা কিছু হবে, যে সে 72 টাকায় বিক্রি করলো। সহজ হিসাব আসেন, যে জাহিদ কি করছে? 10% কমিশনে একটি বই ক্রয় করে সে দোকানদারের কাছে 72 টাকায় বিক্রি করলো। বইটির প্রকৃত মূল্য কত?
দেখেন একটা 10% কমিশনে কোশ্চেনটা এরকম হবে যে জাহিদ 10% কমিশনে একটি বই ক্রয় করে, 10% কমিশনে, তার মানে সে কিনছে কয় পার্সেন্টে, 90% দিয়ে কিনছে। 10% কমিশন সবসময় 100% থেকে 10% কমিশন পাইছে। 90% একটি বই ক্রয় করে দোকানদারের কাছে 72 টাকায় বিক্রি করলো, নাকি বুঝলাম না, কোশ্চেনটা মিলতেছে না। আপনারা তো অ্যান্সার করে ফেলছেন কিন্তু কোশ্চেনই তো মিলে নাই। যে জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানদারকে 72 টাকায় বিক্রি করলো, দোকানদারকে বিক্রি করলো। কোশ্চেন একটু ভুল আছে। কোশ্চেনে কেমনে ঠিক আছে, কোশ্চেন কি মিলতেছে নাকি? আপনারা যারা কথা শুনুন, এটা তো আমি বুঝতেছি যে 90% ভ্যালু হইতেছে 72, এটা তো আমি বলতেছি, কিন্তু কোশ্চেনটা মিলে নাই। 1% সমান কত, যেহেতু প্রকৃত মূল্য চাইছে 100% ভ্যালু বের হবে, তাই না? এই যে 100% সমান কত, এইটা তো ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু কোশ্চেনের মিনিংটা মিলে নাই, এটা বলতেছি আমি। 00 কাটা 8 নং 72, এই যে এটি যে অ্যান্সার বলতেছেন, আমি কি এটা বুঝতেছি না? কিন্তু এখানে দেখেন লাইনটা মিলে নাই। যাই 10% কমিশন একটু ক্রয় করে দোকানদারকে 72 টাকায় বিক্রি হলো, মিলছে এটা? এই কথাটা মিলে নাই যে দোকানদারকে 72 টাকায় বিক্রি হলো, এখানে কোন একটা কিছু মিসিং আছে। হ্যাঁ, উত্তর তো এটি হবে। ঠিক আছে, এই অঙ্কটা আমি পরে দেখে নিব আসলে কি ছিল এখানে লেখা, কিন্তু অঙ্ক এটাই হবে। তারপরে যে অঙ্ক আছে এগুলা তো একই অঙ্ক, এই যে আম বিক্রেতা, যাই হোক, এই যে একই অঙ্ক। এখন দেখেন আমরা করব 96 নম্বর, ওগুলা কিন্তু সেম নিয়ম। হ্যাঁ, লেখাটা মিলে নাই, আমি এই জিনিসটা বলছি। দোকানদার 72 টাকায় বিক্রি করে, এটা হতে পারে, কথাটা মিলে নাই। আমি তো এই জিনিসটাই বুঝাইতেছি রে ভাই, কথাটা মিলে নাই, এটাই তো আমি বুঝাইতেছি। অঙ্ক, এই অঙ্ক তো এগুলা সহজ অঙ্ক, এগুলা তো মিলানো ব্যাপার না, বাট কথাটা মিলে নাই। এই অঙ্কটা বুঝবেন, 96 নম্বর। 4 নম্বর করে দেবো? আচ্ছা 4 নম্বর করে দিই, একজন বলছেন তো 4 নম্বর ভাবছিলাম করে দেবো না। রহিমকে মূল বেতনের এত পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হয়, বাড়ি ভাড়া কাটার পর রহিম প্রতি মাসে এত টাকা বেতন বাবদ পায়, বাড়ি ভাড়া কাটার পর তার মাসিক বেতন কত? সহজ জিনিস, ব্যাপারটা হচ্ছে কোথায় করি, জায়গা তো খুব কম, একদম নিচেই করব। এইখানে এখানে হচ্ছে যে রহিমকে মূল বেতনের এত পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হয়। এখন মূল বেতন যেটা, ওইটা সবসময় 100% হয়, 100%-এর এত পার্সেন্ট। যেমন তার বেতন যদি 100 হয়, 100% থেকে সে বাড়ি ভাড়া দেয় এত টাকা, তো বাড়ি ভাড়া বাদ দেবো আমরা, বাড়ি ভাড়া দেখবো যে বাড়ি ভাড়া এত দিতে হয় না, 7 × 14, আর একে কত, 15/2। এই যে এটা মূল বেতন থেকে বাড়ি ভাড়া বাদ দিলাম, তার হাতে থাকতেছে কত পার্সেন্ট, এটা দেখেন। 100 থেকে এটা যদি বাদ দেই, 2 হবে লসাগু, তার মানে 200 - 15, উপরে হইতেছে 185/2 টাকা, মানে 2%। বাড়ি ভাড়া দেওয়ার পর তার কাছে কত থাকতেছে দেখেন তো, মূল বেতন থেকে এত পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হয়, বাড়ি ভাড়া দেওয়ার পর তার কাছে থাকতেছে 185/2%। এইটা পার্সেন্টেজ হিসাবে থাকতেছে 185/2, কিন্তু টাকার হিসাবে দেখেন বাড়ি ভাড়া কাটার পর তার কাছে কত থাকে, 3700 টাকা। তার মানে আমরা বলতে পারি যে পার্সেন্টেজ হিসাবে কত থাকতেছে, যে 185/2, মানে বাড়ি ভাড়া কাটার পর তার কাছে থাকতেছে 185/2%, আর টাকার হিসাবে থাকতেছে 3700 টাকা। তার মানে এইটাই সমান 3700, কারণ এইটাও বাড়ি ভাড়া কাটার পর তার কাছে এতটা থাকতেছে, আর এত পার্সেন্ট বাড়ি ভাড়া কাটার পর তার কাছে থাকতেছে 185/2%। অতএব 1% সমান কত দেখেন, এই 3700 নিচে হবে 185, উপরে হবে 2। আমাদের বলছে তার মাসিক বেতন, টোটাল বেতন কত, তার মানে টোটাল বেতন তো 100% ভ্যালু বের করতে হবে। 100% সমান কত দেখা যায়, উপরে হইতেছে 3700 × 2 × 100, নিচে হবে 185। এটা দ্বারা এটা কাটেন, তাহলে যায় কয়বার, 185 না 20 বার, তাহলে 20 × 2 = 40, 4000 টাকা। তার টোটাল বেতন ছিল 4000 টাকা, মূল বেতন যেটা ওইটা মাসে 4000 টাকা। দোকানদার জাহিদকে বিক্রি করলো না জাহিদ দোকানদারকে বিক্রি করলো, ওই কথাটা একটি সমস্যা হয়ে গেছে। এরপর আসেন 10% লবণযুক্ত 12 লিটারের একটি দ্রবণ থেকে 2 লিটার পানি বাষ্পীভূত করা হলো, অবশিষ্ট দ্রবণের শতকরা কত শতাংশ লবণ? 2 নম্বর প্লিজ করাবো না, হ্যাঁ? না বুঝলে কিছু করার নাই, এত সহজ জিনিস 1000 বার তো আমি বলতে পারবো না, এটা তো বুঝেন। না বুঝলে আরেকবার একটু দেখে নেবেন। একটা অঙ্ক কয়বার করাবো? আচ্ছা দেখেন, 10% লবণযুক্ত 12 লিটারের একটি দ্রবণে 2 লিটার পানি বাষ্পীভূত করা হলো, অবশিষ্ট দ্রবণে কত শতাংশ লবণ থাকে? সহজ হিসাব,
10% আছে, 12 লিটার এর একটা দ্রবণ আছে, এই 12 লিটার, এই 12 লিটারে লবণ আছে কতটুকু, 12 এর 10%, 10% মানে কত, 10/100, 0 0 কাটেন, এই 12কে যদি 10 দ্বারা ভাগ করি 1.2 লিটার। তার মানে একটা জিনিস খেয়াল করেন, 12 লিটারে লবণ আছে এত লিটার, 1.2 লিটার, 12 লিটার পানিতে লবণ আছে, মানে 12 লিটার পানি আর লবণের মিশ্রণে লবণ, টোটাল লবণ কত আছে, 1.2 লিটার। এখন বলতেছে এই 12 লিটার থেকে 2 লিটার পানি যদি বাষ্পীভূত করে দেই, এই 12 লিটার আছিল, এখান থেকে 2 লিটার পানি বাষ্পীভূত করলাম, তাহলে পানির পরিমাণ কিন্তু 10 লিটার, কিন্তু লবণের পরিমাণ কিন্তু চেঞ্জ হবে না, লবণ কিন্তু 1.2 লিটারই থাকবে। বুঝছেন কিনা, যে এইটাই বোঝার বিষয়, যে 12 লিটারের লবণ ছিল 1.2 লিটার, এখান থেকে 2 লিটার পানি আমি বাষ্পীভূত করলাম, লবণ তার বাষ্প করি নাই, লবণ যতটুকু ততটুকুই আছে, লবণ আছে 1.2 লিটার। এখন বলতে অবশিষ্ট দ্রবণে শতকরা কত শতাংশ লবণ থাকে, অবশিষ্ট দ্রবণে শতকরা কত শতাংশ লবণ থাকে, কি চেয়েছে দেখেন তো, কত শতাংশ লবণ থাকে, শতাংশ মানে 100, লবণ কত 1.2, অবশিষ্ট দ্রবণ কত লিটার, 10 লিটার, মানে 10 লিটার। এখন কাটাকাটি করেন, 0 0 কাটা, এটাকে এটা দ্বারা গুণ করলে 12%। দেখেন এটা এমন কেউ আছেন বোঝেন নাই, বইতে ভুল দাও, উত্তর হবে প্র্যাকটিস 1 নম্বর মিলছে না, আচ্ছা প্র্যাকটিস 1 নম্বর করাই দেবো, প্র্যাকটিস 1 কিসের 1? কি বুঝেন নাই, কিছু কিছু আছে সত্যিকার কথা কোনো মনোযোগ দেয় না, কোনো প্রকার মনোযোগ দেয় না, একদম এমনিতেই বলে ভাইয়া বুঝি নাই, বললে তো আরেকবার, এই অঙ্কটা এত সুন্দর করে বুঝাইলাম, এত সুন্দর করে বুঝাইলাম, তারপরেও আসছে বুঝি নাই। একটু খেয়াল করে দেখেন আমি কি বলছিলাম, যে 10% লবণযুক্ত, 10% মানে কি লবণযুক্ত, এই 12 লিটার দ্রবণটা হচ্ছে 12 লিটার, এই 12 লিটারে 12 এর 10% আছে লবণ, এত সুন্দর করে কি বোঝানো যায়, এর চেয়ে সহজ করে একটু খেয়াল করবেন। দেখেন এইটার এইটা, তার মানে 12 লিটার লবণ আছে কত, এটাকে এটা দ্বারা ভাগ করলে 1.2 লিটার লবণ আছে এত লিটার। এখন বলতেছে এত সুন্দর করে বুঝাইলাম যে এইখান থেকে 2 লিটার পানি, এটা তো পানি, এটা হচ্ছে 12 লিটার দ্রবণযুক্ত পানিতে 1.2 লিটার কি আছে, লবণ আছে। এখন এখান থেকে 2 লিটার পানি আমরা মাইনাস করে দিলাম, তাহলে হলো 10 লিটার পানি, কিন্তু লবণের পরিমাণ তার বাষ্পীভূত হয় নাই, বা লবণ উইডাও যাবে না, লবণ আছে এইটাই, মানে 12 লিটারও লবণ ছিল 1.2 লিটার, যখন এই 12 লিটার থেকে 2 লিটার পানি আমরা উড়াই দিলাম, মানে বাষ্পীভূত করে দিলাম, তখন পানির পরিমাণ হয়ে গেল 10 লিটার, লবণের পরিমাণ যা আছে তাই। এখন আমাদের বলছে এই যে এইদিকে তাকান, আগের অঙ্কগুলো শতকরা লবণ থাকবে কত, শতকরা লবণ, তাহলে শতকরা মানে 100, চেয়েছে কি লবণ 1.2, অবশিষ্ট দ্রবণ কত, অবশিষ্ট দ্রবণ হচ্ছে 10, এটাই তো করলাম। কেন বুঝবেন না রে ভাই, আমি বুঝি না, মানে এমনি বলে নাকি মনোযোগ অন্য জায়গায়, নাকি আমি এইটাই বুঝি না মাঝে মাঝে, নাকি আমি বুঝাইতে ব্যর্থ, কোনটা রে ভাই, আমি কি বুঝাইতে ব্যর্থ নাকি? মাঝে মাঝে তো মনে হয় আমি নিজেই ব্যর্থ, এত সহজ করে বুঝাইলাম এই অঙ্ক, এই অঙ্ক আপনি যে কোনো মানে পৃথিবীর যে কোনো স্যারের কাছে যান, এত সহজ করে এক্সপ্লেনেশন করাটা এত সহজ না, এইখানে যত সহজে এক্সপ্লেনেশন আমি করাই দিছি, এটা কোনো জায়গায় এত সহজে এক্সপ্লেনেশন করা সম্ভব না, কিন্তু মনোযোগ দেন না, আমি বুঝি ব্যাপারটা। এই যে একই অঙ্ক কি বলছে, 4% লবণ রয়েছে এমন 6 লিটার সমুদ্র জল থেকে 1 লিটার পানি বাষ্পীভূত করা হলো, অবশিষ্ট দ্রবণে কত শতাংশ লবণ থাকবে। আগেরটা যদি না বুঝেন, এখন দেখেন 6 লিটার টোটাল পানি, তাই না, সমুদ্র জল, এইটার লবণ আছে কয় পার্সেন্ট, 4%, 4% মানে কত, 4/100, এখানে কত হয় 424, কত হইতাছে 424, তো 24কে যখন আপনি 100 দ্বারা ভাগ করবেন 0.24 হয়ে যাবে, এত, তার মানে 6 লিটারে লবণ আছে এত। এখন এই যে 6 লিটার থেকে 1 লিটার পানি উড়াইয়ে দিছে, মানে বাষ্পীভূত করে দিছে 5 লিটার, তো 5 লিটার লবণের পরিমাণ তার উড়াইয়ে দেয় নাই, লবণ যা ছিল তাই, তার মানে 5 লিটার লবণ আছে এত। তো এখন বলতেছে যে অবশিষ্ট দ্রবণে কত শতাংশ লবণ আছে, অবশিষ্ট দ্রবণ, এখানে খেয়াল করতে হবে অবশিষ্ট দ্রবণে কত শতাংশ, শতাংশ মানে 100, লবণের পরিমাণ 0.2, এখন অবশিষ্ট দ্রবণ কত 5, এখন এটাকে এটা দ্বারা কাটাকাটি করেন 20, এখন দেখেন 20 দ্বারা যদি এটাকে আমরা
গুণ করি কত হইতাছে 0, 4 দ্বিগুণে 8, 2 দ্বিগুণে 4, 2 ঘর পরে দশমিক, এরকম আসে। কত আসছে দেখেন তো, যা আসবে তাই 12%, কিন্তু আমার তো 12% হয়নি। যা আসে হিসাবে যা করবেন, ক্যালকুলেশন মিস্টেক হতে পারে। লাস্ট যে অঙ্কটা 4.80 হবে, হ্যাঁ 4.80 হবে, আর আগেরটা 12%। হয় উত্তর ভুল আছে, পয়েন্ট আসলো কিভাবে? লিটার হবে, এটা আমি বইয়ের মধ্যে ঠিক করে নিচ্ছি। হ্যাঁ উত্তর না মিললো, উত্তর মিলতে হবে কেন, নিজের মধ্যে কনফিডেন্স রাখেন। এখানে বলছে যে 12 সদস্য বিশিষ্ট কোন কমিটির সদস্যদের মধ্যে 9 জন মহিলা। একটা জিনিস খেয়াল করেন, 12 জন টোটাল, মহিলা 9 জন, তাহলে পুরুষ কয়জন? 3 জন হইতেছে পুরুষ, তাই না? টোটাল হইতেছে 12 জন সদস্য, এর মধ্যে মহিলা 9 জন, বাকিগুলো তো পুরুষ হবে, তাই না? এখন আবার অন্যজন অন্য কিছু বলতে পারেন যে অন্য জেন্ডার তো আছে, তারা না, পুরুষ আর মহিলার কথাই বলছে, যে পুরুষ বলছে আর মহিলার কথা বলছে। তো 12 জনের মধ্যে 9 জন মহিলা হলে 3 জন পুরুষ। আমাদের বলছে তাহলে সদস্যের কত ভাগ পুরুষ। এই যে পার্সেন্টেজ যখন দেখছেন সদস্যের কত ভাগ পুরুষ, যখন পার্সেন্টেজ দেখছেন তখন মনে করতে হবে অ্যান্সারে পার্সেন্টেজ আছে শতকরা কতজন পুরুষ। শতকরা কি চেয়েছে? পুরুষ কতজন, তাহলে শতকরা পুরুষ কতজন, শতকরা মানে 100, যেহেতু পার্সেন্টেজ আছে শতকরা তো হবেই, পুরুষ, পুরুষটা তাহলে উপরে হবে পুরুষ এটা। তাহলে টোটাল এই যে সদস্যের মানে কি, টোটাল সদস্য কতজন ছিল? 12 সদস্যের, এই যে 12, তাহলে এইটাতে কাটেন 4, এটাতে কাটেন 25% পুরুষ ছিল। দেখেন লাস্ট বুঝছেন কিনা। ক্লিয়ার? একজন বলছে 70 পেজে 4 নম্বর অঙ্কটা, ওনার কমেন্টের সামনে পড়ছে, দেখি এটা কি বলছে। একটি মহল্লার জনসংখ্যা বৃদ্ধির হার 5%, মহল্লায় বর্তমান জনসংখ্যা এত হলে 1 বছর আগে কত ছিল? বর্তমানে মানে কত? 5% বৃদ্ধি পাওয়ার পর এইটা হয়েছে বর্তমানে, তো 1 বছর আগে কত ছিল? তার মানে বিক্রয় মূল্য বের করতে হবে। আবার বলতেছি যে আগে বের করতে হলে বিক্রয় মূল্য, হ্যাঁ 5% বৃদ্ধি পাওয়ার পর জনসংখ্যা এটা হয়েছে, তার মানে আগে জনসংখ্যা কত ছিল, তার মানে বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য বের করার টেকনিক কি? বিক্রয় মূল্য বের করতে হলে 100টা হয় নিচে, উপরে হয় কত? ওই যে টোটাল জনসংখ্যা ইনটু 5% বৃদ্ধি মানে 105, কাটাকাটি করে যা আসবে, আমি জানি না কত আসবে, এটা আপনারা বের করে নেবেন, যা আসবে ওইটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে অঙ্ক দেখে উত্তর বলতে পারি কিন্তু পারি না। গুড। হ্যাঁ আগে হলে ক্রয় মূল্য বলেছিলেন ওই দিন স্যার, ওইটাই। যাই হোক, পরীক্ষা কি বারে দিবেন? এই অধ্যায়ের উপর পরীক্ষা দিবেন কি বারে বলেন? শতকরা তো বড় অধ্যায়, এই অধ্যায়ের উপরে পরীক্ষা হবে। এই অধ্যায়ের উপরে পরীক্ষা, আগে তো ক্রয় মূল্য বের করতে হয়। ও আগে চাইছে তাহলে ক্রয় মূল্য হবে, সরি, ওটা যদি আগে চাইয়ে থাকে তাহলে ক্রয় মূল্য হবে। আগে চাইলে এইটা হবে 100টা উপরে, উপরে কত ছিল? 2100 না কত, যাই হোক যা ছিল, নিচে হবে 5% বৃদ্ধি 105। যদি আগে হয় তাহলে ক্রয় মূল্য, সরি, আগে হলে ক্রয় মূল্য, আর যদি পরে যদি বের করতে বলে তাহলে বিক্রয় মূল্য, পূর্বে হলেই ক্রয় মূল্য, সরি। ওকে, শতকরা প্লাস গড় অধ্যায় পরীক্ষা কি বার দিবেন এটা বলেন? শতকরা
প্লাস গড় কি বারে পরীক্ষা দিবেন বলেন? আচ্ছা কি বার? আজকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, সরস্বতী পূজার বন্ধ দেন, কাল সরস্বতী পূজার বন্ধ। ওকে, ফ্রাইডে দেন পরীক্ষা, ঠিক আছে? ফ্রাইডে পরীক্ষা রাত 10টায়। আর আচ্ছা আগামীকাল বন্ধ, আগামীকাল ক্লাস অফ, বেসিক ম্যাথে ক্লাস অফ, নিবন্ধের ক্লাস হবে, ক্লাস বন্ধ, বুধবার ক্লাস বন্ধ। ওকে, দুইটাই শতকরা প্লাস গড়ের উপরে ফ্রাইডে পরীক্ষা। হ্যাঁ, ফ্রাইডে শুক্রবার পরীক্ষা হবে রাত 10টায়। আর হচ্ছে আগামীকাল পরীক্ষা, মানে পরবর্তী কোন হতায় আমি চিন্তা করে বলবো নি। হ্যাঁ, সমস্যা নাই, মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু আমরা শেষ করে ফেললাম। আচ্ছা সমস্যা নেই, টানা ক্লাস নিচ্ছি তো, একটু একটা চ্যাপ্টার শেষে একদিন করে গ্যাপ দেয়, এটা আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, নিবন্ধন ক্লাস হবে, নিবন্ধন বেসে ক্লাস হবে, কারণ নিবন্ধন বেসে আগামীকাল 2টা ক্লাস হবে, 2টা না 3টা ক্লাস। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জ্যামিতি একটু ধরেন না, জ্যামিতি তো একটু ধরবো না ভাইয়া, ধরলে তো খুব ভালো করে ধরবো, এখানে তো একদম বেসিক সহকারে শেখানো হচ্ছে, সো একটুর কোনো জায়গা নাই, যা করবো একদম ফুল এন্ড ফাইনাল।